সব ওপি এর মতো ওই ফরম্যাটে আসতে হবে আর কি। সেটা তো আমরা টাইম টু টাইম জানিয়ে দিব। এখন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ওবি এর একটা তোমার মেথড, সেটা হচ্ছে যে লার্নিং মেথড। সেটা হচ্ছে যে ওখানে বলা আছে যে তোমরা নিজে ছাত্ররা পড়বে। এখন যেরকম আমরা টিচাররা পুরো সময় লেকচার দিই, তোমরা শুনো, তারপর তোমরা শিখো, ওইরকম না। আগে লেকচার আমরা আপলোড করে দিব, সেটা পড়ে আসবা সবাই। পড়ে আসলে তোমরা বলতে থাকবা, যেখানে বুঝবে না সেখানে টিচার ক্লিয়ার করে দিবে। কথা কি বুঝে আসছে? এটা ক্লিয়ার কিনা তোমরা? লেকচার মেটেরিয়াল এবং বুক যেখান থেকে হোক, লেকচার ধরো স্লাইড এবং মেটেরিয়াল সব আপলোড করা থাকবে আগে থেকে। যেদিন ক্লাস হবে সেদিন তার আগে তোমরা পড়ে আসবা, পড়ে এসে তোমরা বলবা, যেখানে বুঝবা না সেখানে টিচার ক্লিয়ার করে দিবে। এখন ধরনটা একটু চেঞ্জ হয়েছে। এবং এখানে এই যে তোমাদের পড়ে আসবা এবং পড়বা না, এটার উপর কিন্তু একটা আমরা পারফরমেন্স ইয়া করবো। সবসময় আমরা একটা পারফরমেন্স নেওয়ার চেষ্টা করবো। কে পড়লা না কে পড়বা না সেটা র্যান্ডমলি এটা তোমাদের থেকে জানতে চাওয়া হবে এবং এটা নোট করা হবে, নোটিফিকেশন হবে, এবং সেটা তোমাদের ক্লাস পারফরমেন্সের সাথে একটা ফ্র্যাকশন যাবে। কত ফ্র্যাকশন সেটা আমার উপর, কোর্স টিচারের উপর। কথা কি বুঝছো তুমি? এতে যেটা সুবিধা হবে যে তোমাদের জানাটা ভালো হবে। এই জন্য আসলে অ্যাক্রিডিটেশনের এই ইয়াগুলা, প্রসেসগুলো, স্টেপগুলো এভাবে নির্ধারণ করা হয়েছে, এভাবে ফিক্সড করা হয়েছে। তারপর আমাদের ট্রেডিশনাল ওয়ে থেকে কোথায় কোথায় ডিফার করবে টাইম টু টাইম আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন এটা তো আসলে ওয়াইড একটা সাবজেক্ট। এমনি কথার কথা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন মানে কি, প্রথম তো এই জিনিসটা বুঝতে হবে, তাই না? এটা দিয়ে তোমরা কি বুঝো নিজের ভাষায় বলো, আমি তো কোনো স্লাইড দেখাচ্ছি না। ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি ডিটারমাইন করা, যেমন যেমন কেমিক্যাল কম্পোজিশন, অ্যাটমিক স্ট্রাকচার, বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, অপটিক্যাল ইলেকট্রিক্যাল এটসেট্রা স্ট্রাকচার হতে পারে, বা মেকানিক্যাল স্ট্রাকচার ক্যারেক্টারাইজেশন হতে পারে, এইসব আর কি। আচ্ছা, হিউম্যান ক্যারেক্টারাইজেশন কি কখনো হয়? হিউম্যান হ্যাঁ, হিউম্যান ক্যারেক্টারাইজেশন আমরা ফিজিক্যাল বায়োলজিক্যাল করতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে মেডিকেল চেকআপ। আর আমরা যদি সোশিও সাইকোলজিক্যাল চেকআপ করি, তবে তবে ধরতে পারেন যে একজন আসলে পার্সোনালিটি অ্যানালিসিস। মানে আসলে যেটা হচ্ছে যে মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন এবং হিউম্যান ক্যারেক্টারাইজেশন একই জিনিস। ক্যারেক্টারাইজেশন হচ্ছে যে আসলে কোন একটা জিনিসকে তোমার আইডেন্টিফাই করা, অর্থাৎ সে যে ক্যারেক্টার বহন করে, ক্যারি করে। যেমন একটা যদি মানে হিউম্যানের ক্ষেত্রে যেটা যে একটা ফিজিক্যাল ক্যারেক্টারাইজেশন আছে, অর্থাৎ সে দেখতে কেমন, তার হাইট কেমন, ইয়ে একটা। আর একটা হচ্ছে যে তোমার বডির ভিতরে যে বায়োলজিক্যাল যে ক্যারেক্টারাইজেশন, সেটা বিভিন্ন ডায়াগনোসিসের মাধ্যমে। তোমরা দেখো যে কেউ কোনো আসলে সমস্যা নাই, প্রবলেম নাই, তারপরেও সে তার বডি চেক করাচ্ছে, ক্যারেক্টারাইজ করাচ্ছে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কথা বুঝো নাই? তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে, তখন এই ডিফারেন্সের মাধ্যমে তখন জিনিসগুলা বোঝা যায় কোথাও প্রবলেম হচ্ছে না, কোথাও প্রবলেম, একদম মানুষ সুস্থ না অসুস্থ। ঠিক মেটেরিয়ালসেরও আলাদা আলাদা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা মেটেরিয়ালস একরকম ক্যারেক্টার না। এবং আবার একই মেটেরিয়ালসের তার ক্যারেক্টারকে সে ক্যারি করছে কিনা, তার ভিতরে আছে কিনা, তার না কিছু ঘাটতি আছে যে কারণে তার ফুল পারফরমেন্স আসছে না, এই জিনিসগুলো তোমার কি হচ্ছে এই ক্যারেক্টারাইজেশন মেথডেই করা হবে। বেসিক্যালি যেটা হচ্ছে যে মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশনে যে জিনিসটা কভার করবে সেটা হচ্ছে যে একটা মানুষের মতোই তুমি বিভিন্ন টেকনিকে মেটেরিয়ালসের প্রপার্টিটাকে তুমি আইডেন্টিফাই করবে। মেটেরিয়ালসের প্রপার্টিটাকে তুমি আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করতে সুবিধা হবে কি, এই আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সুবিধা হবে যে তুমি যখন এটা জানবা, তুমি অ্যাপ্লিকেশনে যখন ইউজ করবা তোমার এই মেটেরিয়ালসটা, তখন তুমি যে স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনে ইউজ করছো সেটার জন্য সুইটেবল কিনা। যদি সুইটেবল না হয়
তাহলে ওই মেটেরিয়াল যদি ইউজ করতে হয় তাহলে কি প্রপার্টি তোমাকে ইমপ্রুভ করতে হবে, এবং ইমপ্রুভ হওয়ার পরে আসলে ইমপ্রুভ হয়েছে কিনা সেটা বুঝবে কিভাবে এই ক্যারেক্টারাইজেশন টেকনিক্স। অতএব ক্যারেক্টারাইজেশন এটা এক্সপেরিমেন্টাল ওয়ার্কের জন্য, রিসার্চের জন্য। শুধু রিসার্চ তো শুধু আমাদের একটা হচ্ছে যে থিওরিটিক্যাল রিসার্চ, আর একটা হচ্ছে যে আমরা বলি যে এটা অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ। একটা প্রোডাক্ট ডেভেলপ করবা, সেখানে কিন্তু রিসার্চ আছে, R&D সেকশন। তো যেটা বলতেছিলাম, সব রিসার্চের জন্যই আমরা নেক্সট ক্লাসে দেখাবো স্লাইডে, তো সব রিসার্চের জন্যই যেটা হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন হচ্ছে যে একটা কমন এবং একটা কম্পালসারি টুল। উইদাউট ক্যারেক্টারাইজেশন তুমি একটা নিউ মেটেরিয়াল ডেভেলপ করতে পারবে না, একটা কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে না, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাডভান্স মেটেরিয়ালস তুমি আনতে পারবে না। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ভালোভাবে পড়ো ফিউচারে কাজ দিবে, কারণ হচ্ছে আমাদের যে ছাত্ররা এই কোর্সগুলো করে গেছে, বিশেষ করে এই কোর্সটা সব কোর্সই কাজে লাগে। যারা বাইরে এখন রিসার্চ করতেছে তারা বলতেছে খুব কাজ হচ্ছে, যদিও আমরা এখানে প্রিন্সিপালস কথাটা বলা আছে কোর্সে, দেখো প্রিন্সিপালস অফ মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন। আমরা বেশি ইনডেপথে যেতে পারবো না, কারণ বেশি ইনডেপথে গেলে তোমাদের আর কোর্সটা হয় না। যেমন আমাদের এখানে আমরা এক্স রে ডিফ্লেকশন করবো, খুব প্রিলিমিনারি স্টেজে, কিন্তু আমরা এক্স রে ডিফ্লেকশনের উপর মাস্টার্সে আমাদের ইন্ডিভিজুয়াল একটা কোর্স আছে শুধু এক্স রে ডিফ্লেকশনের উপর। এরকম অনেক জায়গায় স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের উপর টিএম এর আলাদা কোর্স থাকে সেপারেট ইন ডিটেল। আমরা ওইটাতে যাব না, যে যখন রিসার্চ করবা তখন তোমরা সেটা ইন ডিটেল পড়ে নিবা, কিন্তু ওই পড়ে নেওয়ার জন্য যে বেসিকটা আমরা এখানে এটা এই টেকনিকগুলার কিভাবে, এই টেকনিকগুলা কি, কোনটা দিয়ে কি করা হয়, কিভাবে করা হয়, কি ইনফরমেশন তুমি পেতে পারো, এবং কি কি এই টেকনিকগুলা করতে গেলে কি কি প্রবলেম তুমি ফেস করবা, এই জিনিসগুলা আমরা এখানে ডিসকাস করব। এবং আমি বারবার বলতেছি যে এটা একটা প্রিলিমিনারি স্টেজ, কারণ আমাদেরকে অনেক ধরনের ওভারঅল আমি সব বলবো না, অলমোস্ট আমরা অনেক দূর কাভার করি, যে মেটেরিয়াল বিভিন্ন টেকনিকগুলার যেই মেটেরিয়াল ক্যারেক্টারাইজেশন, থার্মাল ক্যারেক্টারাইজেশন আছে, মেকানিক্যাল ক্যারেক্টারাইজেশন তো এখানে নাই, সেটা তো আলাদা সেশন আছে তোমাদের। থার্মাল ক্যারেক্টারাইজেশন আছে, তারপর হচ্ছে তোমার কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন আছে, স্ট্রাকচারাল ক্যারেক্টারাইজেশন আছে, মাইক্রোস্ট্রাকচারাল ক্যারেক্টারাইজেশন আছে। হ্যাঁ, এই জিনিসগুলা আমরা এখানে দেখব বিভিন্ন টেকনিকে কিভাবে করা হয় এইগুলা। আমি এমনি এটা আসলে আমরা হয়তো তুমি 2 সপ্তাহ পরে পুরো পাবা। আমরা ওই যে ওবি এর জন্য কোর্স প্রো ফর্মা তৈরি করছি, এখন এটা এখনো ফাইনাল হয়নি, এটা আমরা এখন ওইভাবে করে রেডি করছি, তখন তোমরা পুরোটা পাবে, এটা চেঞ্জ হবে। তারপরে আমরা আগে যেভাবে পড়িয়েছি সেভাবে আমি তোমাদেরকে এখন কি কি এই কোর্সে কভার করবে সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি এখন স্লাইড শেয়ারিং এ। যে দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। সবাই দেখতে পাচ্ছ? তোমরা কতজন আসছো আজকে? 38, মাঝখানে 41 ছিল, 37 কমে গেল। সিয়া, সবাই কি মেসেজ পায়নি? স্যার পেয়েছি, আজকে সবগুলো ক্লাসে হচ্ছে 40 38 এরকম আর কি। এখন তো আর ক্যাম্পাসে আসার ব্যাপার নেই, এখন তো অ্যাটেন্ড করতে পারে। স্যার সমস্যা হচ্ছে আমি লিস্টেও দেখলাম অনেকে প্রেজেন্ট থাকতে পারতেছে না, যাদের ইন্টারনেটলি নেটে অনেক সমস্যা আর কি। কি জন্য? মানে স্যার অনেকের স্যার গ্রামের দিকে থাকে, তো তো নেটের অবস্থা তো খুব ভালো না, অনেকের হয়তো কারেন্ট নাই।
এটা সমস্যা স্যার একটু। এর আগে তো হয়নি এরকম। গত এই তোমাদের সেশন নিলাম, এর আগে আরো কোর্স নিলাম, কিন্তু সেখানে তো দেখলাম যে অনেক প্রেজেন্ট থাকে। জি স্যার, হয়তো 45 46 স্যার প্রথম ক্লাস তো হয়তো অনেকদিন ঘুম থেকে ওঠার অভ্যাস হয় নাই। আচ্ছা, এখানে দেখো, এই আউটলাইনটা দেখো তোমরা, আমরা এই জিনিসগুলো পড়ে থাকবো করবো আর কি। এখানে তোমাদের এই ফরম্যাটে কয়টা মোট আমরা 39 লেকচার নেওয়ার চেষ্টা করব। প্রথম মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন ইন্ট্রোডাকশন, এটা হবে। এরপরে এক্স-রে ডিফ্লেকশন মেথডস, এটাতে আমরা প্রায় 7টা ক্লাস নিব। তারপর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, তোমরা শুনছো হয়তো টিইএম নাম। তারপরে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, এসিএম। তারপর হচ্ছে স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপি, এক্স-রে স্পেকট্রোস্কোপি ফর এলিমেন্টাল অ্যানালাইসিস। তারপর হচ্ছে তোমার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি ফর সারফেস অ্যানালাইসিস, থিন ফিল্ম যদি হয়ে থাকে, সারফেসের কম্পোজিশন যদি তোমাকে জানতে হয়, হ্যাঁ, অথবা মরফোলজি যদি জানতে হয়, তখন এই টেকনিকটা। সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোস্কোপি ফর সারফেস অ্যানালাইসিস, UV visible and atomic emission spectroscopy, vibrational spectroscopy for molecular analysis, thermal analysis, DTA, DSC, TGA, এরপর হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করবো আমাদের এই কোর্সে। আর তোমাদেরকে রেফারেন্স বুক হিসেবে আমি সব দিয়ে দিব। মূলত বেসিক্যালি আমরা এই 1 নাম্বার যে বইটা দেখতেছো, এই বইটা সব কপি তোমাদেরকে দিয়ে দিব, এটা আমরা ফলো করব। তার সাথে টেক্সট বই হিসেবে এই বিডি কোয়ালিটির বইটা এক্সিডিফিকেশনটা রাখবো। এটা এক্সিডিফিকেশনটা ওখান থেকে নেওয়া হয়েছে, মানে কিছু জিনিস, বেসিক জিনিস, এটা হাতে থাকলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আর বাকিগুলা টেক্সট বই হিসেবে 2টা রাখলাম, আর বাকি 3-4 যেটা, এটা আমি হয়তো তোমাদের রেফারেন্স বুক হিসেবে তোমরা বুঝার জন্য। তোমরা কি দেখতে পাচ্ছ? বোঝা গেছে কি মোটামুটি কি আমরা কি আলোচনা করব? জি স্যার। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ বলো। আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার, আমাদের এই কোর্সটা করার আগে একটা প্রি রিকুইজিট ছিল, প্রবাবলি এমই 3 to 3, কিন্তু এটা তো স্যার গত টার্মে, তো স্যার এই টার্মেই হবে। এটার জন্য তো স্যার বলো, আমাদের আবার কোনো, বলো। স্যার আমাদের তো এটা একটা প্রি রিকুইজিট কোর্স ছিল এমই 3 to 3, কিন্তু এমএমই 3 to 3 কোর্সটা তো আমরা এই টার্মেই নিচ্ছি। তো স্যার এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কি প্রবলেম হবে জানি না, কিন্তু স্যার তার মানে এখানে 3 to 3 যে টপিকগুলো আমরা এখনো পর্যন্ত পড়িনি, সেখান থেকে তো স্যার এখানে টপিকগুলো টানবে, মানে ওখান থেকে তো টপিক ড্র করবে আমাদের বোঝার জন্য। তো স্যার সেক্ষেত্রে আমাদের যদি এমই 3 to 3 যদি ধরুন এই সাবজেক্টটা অগ্রসর হয়ে যায়, তাহলে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? আপনার কি মত? এটা সমস্যা হওয়ার কথা না, এর আগে তো প্রবলেম হয়নি। আমি ওইভাবেই পড়াই, প্রিলিমিনারি স্টেজ থেকে পড়াই, তো প্রবলেম হওয়ার কথা না। ধরো এখানে বোঝার জন্য যদি ইনিশিয়াল কিছু বোঝার দরকার হয়, ওভাবে আমি বলি আর কি, প্রবলেম হওয়ার কথা না। বুঝছো? ওকে স্যার, এটা সমস্যা হবে না। আর যেটা আমি বলছি তোমাদেরকে, আমি যে ওইভাবে আগে স্লাইড দিয়ে দিব, তোমরাই বলতে থাকবা। আর একদিন সবাই বলবো, আমি র্যান্ডমলি বলবো। ধরো একটা স্লাইড সামনে দিব, তাই বলবো যে তুমি এটা বলো, এখানে কি বুঝেছো, এরকম করে। যাকে বলবো সে আনসার করবে, সে যদি না পারো আরেকজনকে জিজ্ঞেস করবো, কিন্তু পারতেছো না সেটা আমি নোট করবো। ডেফিনেটলি আমি অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করবো। আমি দেখি যে তোমাদের সবারই বা যারা বলতেছো তো ক্লিয়ার হয়নি, সাথে সাথে আমিও বলতে থাকবো, কিন্তু শুরুতে তোমরা বলতে হবে। কথা কি বুঝছো কিনা সবাই? র্যান্ডমলি আমি জিজ্ঞেস করবো, ধরো স্লাইড ওপেন করলাম, আজকে ক্লাস ফার্স্ট স্লাইডের ফার্স্ট পেজ, যেটা ফার্স্ট স্লাইডটা আমি সামনে আনলাম, এনে বললাম যে এই রোল নাম্বার, এটা তুমি এক্সপ্লেইন করো। হ্যাঁ, তো যদি না পারো আমি নেক্সট চলে যাবো, কিন্তু একটা নোট থাকবে যে তুমি পারো নাই। কথা কি বুঝছো? এবং সেটা আমি
এই নোট করে রাখেন, ফাইনালি এটা অ্যাসেসমেন্টে যাবে। বুঝতে পারছো কথা? ওকে স্যার। সবাই বুঝেছ? অন্যদের কোনো কথা নাকি? শুনছো না আমাকে? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর এখানে 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 যেটা আমাদের যেহেতু অনলাইন হচ্ছে, এই জিনিসটা তো চেঞ্জ হবে, এটা তো তোমরা জানো, ওইভাবেই হবে। হ্যাঁ, এই যে এখানে অ্যাটেন্ডেন্সে তো 10 থাকবে, বাকি তোমার এই যে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এটা 30 হয়ে যাবে, আর টার্ম ফাইনাল হবে 40%। আর তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে ইন্টারেস্টিং, এখানে আমি কিছু তোমাদের কিছু প্র্যাকটিক্যাল আসপেক্টে কিছু জিনিস শেখার জন্য হয়তো কিছু অ্যাসাইনমেন্ট দিব, যাতে তোমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস অ্যানালাইসিস করা শিখতে পারো। আমি আগেই বলতেছি যে এই কোর্সে যেটা হবে যে আমরা বেশি ডেপথে যেতে পারবো না। প্রিলিমিনারি তোমাদেরকে একটা অ্যানালাইসিস সম্পর্কে জানানো হবে, কিভাবে তুমি এই মেথডটা কিভাবে ওয়ার্ক করে, এটার জন্য স্যাম্পল কিভাবে প্রিপেয়ার করা লাগবে, স্যাম্পল প্রিপেয়ার করার পরে তুমি কিভাবে অ্যানালাইসিসটা পারফর্ম করবা, এবং পারফর্ম করার পর যে ডাটাটা পাবা সেটা কিভাবে অ্যানালাইসিস করবা। কিন্তু আমি যত সহজে পড়াবো, আসলে প্র্যাকটিক্যালি করতে গেলে তুমি অত সহজে পারবে না, কারণ ওখানে অনেক এরর চলে আসে, অনেক প্যারামিটার চলে আসে করতে গেলে। কিন্তু এইটুকু ইনিশিয়াল তোমার যখন নলেজ থাকবে, তখন তুমি ওইটুকু ধরাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। কথা কি বুঝছো? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। নেক্সট তো তোমাদের সোমবারে, তাই না? সোমবার 9টায়। তো স্যার আমরা কোন স্লাইড গুলো আগে থেকে বা কোন বইয়ের কোন পৃষ্ঠা আগে থেকে পড়ে রাখবো সেটা কি আমাদের এখন জানিয়ে রাখবেন? না, আমি তোমাদেরকে তো বললাম আপলোড দিয়ে দিব। হ্যাঁ, আগেই লেকচারটা আপলোড দিয়ে দিব। তোমরা ওই লেকচার হিসেবে আমি যেটা হচ্ছে যে বইগুলো তোমাকে আপলোড দিব, আপলোড দেওয়ার পরে তোমরা ওখান থেকে দেখে নেবা। যেমন তোমরা ধরুন বুঝতে যে পারো, যেমন আগামীকাল, হ্যাঁ যেমন ধরুন আগামীকাল স্যার যেটা আগামীকাল হবে, লেকচার 2 কোড আমরা। যেমন আগামীকাল লেকচার ভালো বলছো, এটা যেমন ইন্ট্রোডাকশন ক্লাসটা, এটা এখানে যে লেকচার স্লাইড দিবে এটাই আনাও। এটার জন্য তোমার এই সাপোর্টিং মেটেরিয়ালস লাগবে না। কথা কি বুঝছো? এটা এটা হচ্ছে যে ওখান থেকে স্লাইডটাই মেন ওকে স্যার। ইম্পর্টেন্ট। আর এরপরে 2-3 যেটা 2 থেকে 8 তুমি যেটা দেখতেছো এক্সট্রা ডিফ্লেকশন মেথড, এখানে এবার আমি তোমাদেরকে যেই বুক দিব সেই বইয়ের সাথে তোমরা মিলাইয়া ওই স্লাইড থেকে মিলাই তোমরা এটা বের করে ফেলবা, থেকে পড়ানো হচ্ছে কোন স্লাইড, এটা বুঝতে পারবা। ঠিক আছে? কারণ এক্স রে ডিফ্লেকশনটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক। এক্স রে ডিফ্লেকশন অনেক জায়গায় এক্স রে ডিফ্লেকশন, তুমি যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি করতে যাও, ইমেজের জন্য এক্স রে ডিফ্লেকশন লাগবে না। তুমি যখন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ন্যানো পার্টিকেল, যেমন আমি বলি জন্য তুমি ধরো লো অ্যালো একটা স্টিল করতে চাচ্ছ, লো অ্যালো হাই স্ট্রেংথ স্টিল, তোমরা জানো লো অ্যালো হাই স্ট্রেংথ স্টিলে কি করা হয়, কিছু এডিশনাল অ্যালো অ্যাড করা হয়, করে সেখানে খুব ফাইন প্রেসিপিটেট ফর্ম করানো হয়। সেই প্রেসিপিটেট গুলো ফর্ম করার কারণে তখন দেখা যায় যে মেটেরিয়ালসের স্ট্রেংথটা বেড়ে যায়। একই হিট ট্রিটমেন্টে দেখা গেল যে আগে তুমি যদি উইদাউট অ্যালো এটাকে হার্ডেনিং এলিমেন্ট অথবা অ্যালোয়িং এলিমেন্ট অ্যাড না করলে যেরকম স্ট্রেংথ পেতা, তুমি যখন অল্প পরিমাণে খুব মাইনর অ্যামাউন্ট তুমি যদি সাপোজ তুমি ভ্যানাডিয়াম অ্যাড করছো, এখন এই ভ্যানাডিয়াম কার্বাইড ফর্ম করে। এখন আসলে ভ্যানাডিয়াম কার্বাইড তোমার নন, এটা জানা আছে। এখন আসলে কি ভ্যানাডিয়াম কার্বাইডটা ফর্ম করছে কিনা, এটা কোন স্ট্রাকচার ফর্ম করছে, এটা তুমি কিভাবে করবে? কারণ ভ্যানাডিয়াম কার্বাইডের সাইজটা হচ্ছে ন্যানো পার্টিকেল সাইজ। এখন তুমি এই টেকনিকে কোনটা তুমি করতে পারবে? এই শুধু ভ্যানাডিয়াম কার্বাইডের তুমি আইডেন্টিফাই করতে চাচ্ছ এটা ভ্যানাডিয়াম কার্বাইড না অন্য কিছু, তাহলে কি করতে হবে? তোমাকে একটা মেটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হলে তোমার এক্স রে ডিফ্রাকশন টেকনিকে যেতে হবে। বুঝে আসছে কথাটা? কেমিক্যাল কম্পোজিশনের জন্য বিভিন্ন টেকনিক আছে, তুমি এসিএম করতে পারবা, তারপর আরো মেথড আছে, কিন্তু এসিএম একটা লিমিটেশন, ন্যানো পার্টিকেল সে করতে পারে না অ্যাকুরেটলি। আবার করতে পারলেও সে হয়তো দেখা যাবে যে ওয়েট পার্সেন্টে দিচ্ছে রেশিওতে, কিন্তু সে ক্রিস্টালের স্ট্রাকচার দিচ্ছে না। কথা কি বুঝছেন? কিছুটা স্যার। এই যে ন্যানো পার্টিকেল, সেটা কি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে তুমি চলে যাবে।
ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে গেলে সেখানে ন্যানো পার্টিকেল গুলো দেখা যায় এবং ইন্ডিভিজুয়াল ওই পার্টিকেলের এক্সরে ডিফ্লেকশন এক্সরে পাস করে সে প্লেনের মাধ্যমে প্লেন আইডেন্টিফিকেশন ওই কার্বাইডটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো। বুঝতে পারছো কথাটা? ঠিক একইভাবে টেক্সচার অ্যানালাইসিসের জন্য তোমার এক্সরে ডিফ্লেকশন সেই জন্য আসলে এক্সরে ডিফ্লেকশনটা অনেক ওয়াইড, অনেক কিছুর জন্য ইউজ করা যায়। হ্যাঁ, তো আমরা অত ডিটেল যাবো না, আমরা এখানে খুব প্রিলিমিনারি পার্টি এখানে পড়াবো। মানে 7 কথা আমি বললাম না তোমাকে আমাদের মাস্টার্সে আমরা একটা কোর্স করি এক্সরে ডিফ্লেকশন, তাও সব কভার করে না, 42টা ক্লাস, আর এখানে আমরা 6টা ক্লাস 6-7টা ক্লাস আমরা করি। সেই জন্য এক্সরে ডিফ্লেকশনটা এরকম আরো অনেক ইম্পর্টেন্ট টেকনিক আছে। তো এক্সরে ডিফ্লেকশন একটা বেসিক একটা টেকনিক। হ্যাঁ, বিকজ এটা এই এক্সরের মধ্যে ডিফ্লেকশনে তোমার ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আসতেছে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতেও লাগতেছে তুমি যখন কেমিক্যাল অ্যানালাইসিস করবা। তারপরে যে এক্সরে স্পেকট্রোস্কোপি, এই যে এটাতে এক্সরে স্পেকট্রোস্কোপি ফর এলিমেন্টাল অ্যানালাইসিস, এখানেও তোমার দেখবা তুমি এক্সরে কাজে লাগছে। হ্যাঁ, আর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ফর মলিকুলার, এটা হচ্ছে যে বেসিক্যালি এফটিআইআর, তোমরা নাম শুনছো না? এফটিআইআর নাম শুনছি 11-12 এ, ফুরিয়ার ট্রান্সফার ইনফ্রারেড। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে বেসিক্যালি এটা এফটিআইআর, রামন, এই জিনিসটা। আর তোমাদেরকে দেখালাম এই বইগুলোর আমি সব কিছু তোমাদেরকে আপলোড করে দিব, তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আজকে অ্যাটেন্ডেন্স দেই। Roll 1. Yes, sir. 2. Yes, sir. 3. 4. Present, sir. 5. Present, sir. 6. 7. 8. Sir, present, sir. 9. Yes, sir. 9. 10. Yes, sir. 11. Present, sir. 12. 13. Present, sir. 13. 14. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 23. Yes, sir. 24. Yes, sir. 25. 26. 27. Yes, sir. 28. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes, sir. 32. 32. 33. 34. Yes, sir. 35. Yes, sir. 36. Yes, sir. 37. Yes, sir. 38. Present, sir. 39. Yes, sir. 40. Yes, sir. 41. Yes, sir. 42. 42. 43. 44. Sir, 42 present, sir. 42 also. Yes, sir. 43. 44. 45. Yes, sir. 46. Yes, sir. 47. Present, sir. 48. Yes, sir. 49. Sir. 50. Yes, sir. আর কেউ আছো? আচ্ছা, আমি আবার যারা অ্যাবসেন্ট এদের রোল নাম্বার পরে আসছো কিনা আবার 3, 6, 7, 12, 14, 18, 25, 26, 32, 33, 43, 44. স্যার 12 আছে। 12 আছো? আচ্ছা, আর কেউ? প্রেজেন্ট গিয়েছিল। আর যা ডাকলাম এদের মধ্যে আর কেউ আছো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, আর
এই স্বাগতর ইমেল আছে কিনা আমার? যদি না, আমি স্যার আপনার ইমেলটা হলো একটা মেল করে রাখতেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। তুমি গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।